মিনিটের কাঁটা তখন 10-এর ঘরে, আর ঘন্টার কাঁটা রয়েছে ঠিক 8-এর মাঝ বরাবর। তখনও মাথার ওপরে থাকা পাখাটি শব্দ করতে করতে ঘুরেই চলেছে। কিচিরমিচির করতে থাকা পাখিগুলো নিজেদের মধ্যে কি যেন তথ্য আদান প্রদান করছে, তারাই জানে। সূর্যের আলো জানলার ফাঁকগুলো দিয়ে সোজা ছেলেটির চোখে গিয়ে পড়েছে। ঠিক সেই সময় সেট করে রাখা অ্যালার্মটিও বেজে উঠল। কিছুটা বিরক্ত হয়েই মাথাটা এপাশ ওপাশ নাড়িয়ে চোখ দুটি খোলার আপ্রাণ চেষ্টা। আধো আধো দুটি চোখ নিয়ে হাতটা ঘড়ির ওপরে পড়তেই বন্ধ হলো সেই শব্দ করা। গায়ে থাকা পাতলা কম্বলটি নিয়ে এবার পুরোপুরি নিজেকে পাকিয়ে নিল। একটা বড় রকম হাই তুলে হাত খোলা চোখ দুটি নিয়ে ঘড়ির দিকে তাকাতেই চমকে উঠে বসলো ছেলেটি। চোখ দুটি একটু মুছে নিয়ে মাথাটা ঝাঁকিয়ে আবারও ঘড়ির দিকে তাকাতেই বোঝা গেল ঘন্টার কাঁটা এখন 8-এর ঘর অতিক্রম করে 10-এ এসে পৌঁছেছে। এইদিকে এক্সাম যে ঠিক 11টা থেকেই শুরু হবে। তড়িঘড়ি ব্রাশ করে জামা প্যান্টটা গলিয়েই ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল ছেলেটি। ছেলেকে এমন অবস্থায় বাড়ি থেকে বেরোতে দেখে ছেলেটির মা পেছন থেকে ডেকে উঠল, আরে এই অনি, আরে অন্তত জল বিস্কুট একটু মুখে দিয়ে যা। আরে এমন করে না খেয়ে যেতে নেই, শরীর খারাপ করবে তো তাতে। আরে শোন আমার কথা একটু। কিন্তু কে শোনে কার কথা? আমি ঠিক খেয়ে নেব কিছু, তুমি চিন্তা করো না। কোনো ক্রমে বলে দিয়েই রীতিমতো দৌড় দিল ছেলেটি। হ্যাঁ, ছেলেটির নাম অতীন। মা ভালোবেসে অনি বলেই ডাকে। এমটেক ফাইনাল ইয়ারের স্টুডেন্ট অতীন। আজ লাস্ট এক্সাম কলেজে। পুরোটাই সারা রাত জেগে থাকার ফল। তবে যাই হোক, যাত্রাপথে একটা টোটোর সহিত সাক্ষাৎ হওয়াতে কলেজে পৌঁছতে খুব বেশি একটা সময় লাগেনি অতীনের। এক্সাম শেষে হেঁটে হেঁটে বাড়ি ফিরছে এমন সময় পেছন থেকে কেউ ব্যাকুল স্বরে অতীন অতীন বলে ডেকে উঠল। ফিরে তাকাতেই লক্ষ্য করল এক মাথা অবিন্যস্ত চুল নিয়ে একটি মেয়ে ছুটে ছুটে ওর দিকেই আসছে। মেয়েটি কাছে আসতেই অতীন বলে উঠল, কি রে অদিতি, তুই এইভাবে ছুটছিস কেন? মুখখানা একটু বাঁকিয়ে মেয়েটি উত্তর দিল, বারে তোর সাথে দেখা করব বলেই তো দৌড়ে দৌড়ে আসছিলাম, আর তুই কি না বলছিস ছুটছিস কেন? না না, আমি সেইভাবে বলতে চাইনি। এমন তীরের মতো ছুটলে তুই তো পড়ে যেতেও পারিস। বাবা, তুই আমায় নিয়ে আজকাল চিন্তাও করছিস বুঝি? চিন্তা করার কিছুই নেই, আমি জাস্ট বললাম। তা কি বলবি বল। না তেমন কিছু না। বাই দ্য ওয়ে, তোর এক্সাম কেমন হলো? ওই হয়েছে মোটামুটি। তোর? হ্যাঁ, আমারও ঠিকঠাক। একটু হেসে অদিতি আবার বলে উঠল, তুই তো আমায় এখন ভুলেই গেছিস বল। অদিতির হঠাৎ এমন প্রশ্ন করায় অতীন কিছুটা ভ্যাবাচাকা খেয়ে, আরে না না, এই কিছুদিন এক্সাম চলছিল বলে একটু চাপে ছিলাম, তাই কারোর সঙ্গে ভালো মতো একটা কথা বলিনি। আচ্ছা বুঝলাম, বাদ দে সব। তোকে না একটা কথা বলার ছিল, অনেক দিন ধরেই বলবো বলবো করে আর বলে ওঠা হয়নি। হ্যাঁ বল না, কি বলতে চাস? অদিতি কিছু একটা চিন্তা করে বলল, এখন না, বিকেলে বলি। কিছু তো বুঝতেই পারছি না, ভালো করে বল না। আচ্ছা শোন, আজ তো এক্সাম শেষ। হ্যাঁ হলো, তাতে কি? আসলে আমি বলতে চাইছি, আজ বিকেলে তুই কি আমার সাথে কফি খেতে যাবি? মানে যদি তোর সময় হয়। কথাটুকু বলেই লজ্জায় মাথা নিচু করে অদিতি, আর মনে মনে বলতে থাকে, ইস, হে ভগবান, কি যে বলে ফেললাম। সত্যি আমি পারিও বটে। এমন সময়
মৃদু হেসে অতীন উত্তর দিল। ঠিক আছে, আমি যাব। এবার এটা শোনার পরে অদিতি পুরোপুরি অবাক, আর নিজেকে সামলাতে রাখতে না পেরে আনন্দে রাস্তার মাঝেই লাফাতে শুরু করলো। অমনি অতীন অদিতির হাত দুটো ধরে নিয়ে, আরে থাম থাম, কি করছিস? এবার লাফাচ্ছিস কেন? দেখ সবাই কেমন আমাদের দিকে তাকিয়ে রয়েছে। অদিতি এবার থেমে গিয়ে চারিপাশটা দেখে উপলব্ধি করলো, হ্যাঁ, সবাই ওদের দিকেই তাকিয়ে রয়েছে। এই চাঞ্চল্য হাসতে থাকা মেয়েটি অতীনের ফার্স্ট সলিউশন, ফার্স্ট ফ্রেন্ড ইন দ্য কলেজ লাইফ। এখানে মামা বাড়িতে থেকেই পড়াশুনো করে। এবার অদিতি কি করবে কিছুই বুঝতে না পেরে হঠাৎই বলে উঠল, আরে দেখ না, পায়ে একটা পিঁপড়ে কামড়ে দিল, তাই তো অমন করে লাফিয়ে উঠলাম। ও, তাহলে পিঁপড়ে কামড়ালে কেউ অমনভাবে লাফিয়ে ওঠে? সত্যি তুইও না। আচ্ছা যাই হোক, তাহলে আমরা আজ বিকেলে দেখা করছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক বিকেল 5টায়। এই, দেরি করবি না কিন্তু, আমাকে আবার টাইমে বাড়ি ফিরতেও হবে। এই, বুঝলে তো? বুঝেছি। চল এখন তাহলে, টাটা। ওকে, টাটা। বিকেল 4:30। বলতে গেলে অতীন একেবারেই তৈরি, শুধু আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা আঁচড়াতে যা সময় লাগে। অপর প্রান্তে অদিতি ঠিকই করতে পারছে না যে কোন ড্রেসটা পরবে। এবার বিরক্ত হয়ে অতীনকেই ফোনটা লাগালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বল, আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তুই কোথায়? এই বলছি, শোন না, আমি না ঠিক করতেই পারছি না কোন জামাটা পরবো। অতীন কথাটা শুনে এবার হাসতে শুরু করে। এই, তুই হাসছিস? না না, হাসছি না। শোন কি বলি, ওই যে তোর বাদামি কালারের একটা কুর্তি আছে না? ও হ্যাঁ, আছে তো। ওটাই পরবো বলছিস? হ্যাঁ, ওটাই পরে আসিস। ওকে। বলছি, তুই না এগিয়ে যা, আমি যাচ্ছি একটু পরেই, বুঝলি? যাচ্ছি না, আসছি বলতে হয়। আচ্ছা বাবা, আমি একটু পরেই আসছি। শান্তি। একদম। ফোনটা কেটে দিয়ে বেরিয়ে পড়লো অতীন। মেয়েটা যে কি বলতে চায় কে জানে। 5:45 হয়ে গিয়েছে। অতীন তখনও কফি শপে একাই বসে রয়েছে। 7-7বার কল করেও অদিতিকে ফোনে পাওয়া গেল না। ঘড়ির কাঁটায় এখন 6:02। না, এতটা দেরি হওয়ার তো কথা নয়। নানান রকম দুশ্চিন্তা খেলতে লাগলো অতীনের মাথায়। এবার অতীন উঠতেই যাবে, এমন সময় অদিতিও কফি শপের ভেতরে প্রবেশ করলো। রাগে কষ্টে অতীন এবার বলতে শুরু করলো, কোথায় ছিলি তুই? কখন ধরে বসে আছি আমি। এই বুঝি তোর আসার সময় হলো? তা দেরি হবে একটু তো ফোনেও জানিয়ে দিতে পারতিস। এতটা টেনশন হতো না তোকে নিয়ে। কতটা ভয় পেয়ে গেছিলাম তুই জানিস? মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল অদিতি। মৃদুস্বরে উত্তর দিল, আসলে ফোনের চার্জটা যে কখন শেষ হয়ে গেছিল আমি দেখেই নি। এই সরি রে, আর কখনো এমন হবে না, এবারের মতো ক্ষমা করে দে। কিন্তু এতটা দেরি হওয়ার পেছনে কারণটা কি? কোনো উত্তর ছাড়াই ঠায় দাঁড়িয়ে রইল অদিতি। আচ্ছা ছাড়, আর মন খারাপ করতে হবে না তোকে। এবার এখানে বস তো চুপ করে। বলে চেয়ারটা একটু টেনে নিয়ে তাতে অদিতিকে বসালো। এতক্ষণে অদিতির হাতে থাকা প্যাকেটের দিকে চোখ যায় অতীনের। তোর হাতে ওটা কিসের প্যাকেট রে? অদিতি কিছুটা থতমত খেয়ে বলল, আরে ও কিছু না, এই তুই বস তো। কিন্তু। কোনো কিন্তু নাই, এই তুই বস না। আচ্ছা বসছি। কিছুক্ষণ চুপ থেকে অতীন বলল, তাহলে দুটো কফি অর্ডার করি? এই না না, কিচ্ছু অর্ডার করতে হবে না। সে কি, তুই তো বলেছিলি কফি খাবি। হ্যাঁ বলেছিলাম, তবে এখন না। আচ্ছা, আর তুই তখন কি বলবি বলছিলিস না? মনে আছে তোর? ও মা, মনে থাকবে না কেন? সকালের কথা কেউ বিকেলে ভুলে যায় বুঝি? ওকে, তাহলে এখন চোখ দুটো বন্ধ করুন। আরে চোখ বোঝাবো কেন? আহা,
চোখ বন্ধ কর না। তুই না একদম কথা শুনিস না আমার। আচ্ছা বেশ, তাই বোঝালাম। আমি না বলা অবধি খুলবি না কিন্তু। না না, খুলবো না। হ্যাঁ, অমন করেই থাক। অতীন এবার অধৈর্য হয়ে বলল, চোখ খুলি তাহলে? দাঁড়া আর একটু। তুই না বড্ড ধৈর্য কম তোর। কি যে করিস তুই কে জানে। হ্যাঁ, এবার ধীরে ধীরে চোখ খোল। অতীন চোখ দুটি খুলে যা দেখল তাতে সে পুরোপুরি অবাক। টেবিলের ওপরে ছোট্ট গোল একটি কেক রাখা। কেকটার চারিপাশে কিছু চকলেট সাজানো, আর ঠিক কেকের মাঝ বরাবর রয়েছে একটি জ্বলন্ত মোমবাতি। মুখে এক হাসি নিয়ে অতীন কিছু বলতে যাবে তার আগেই অদিতি জন্মদিনের শুভেচ্ছা জানালো আর বলল, আমার তরফ থেকে এই ছোট্ট উপহার। নে নে, অমন তাকিয়ে কি দেখছিস? এবার কেকটা কাট। ওয়েট ওয়েট, এই নে ছুরি। আচ্ছা, তোর ভালো লেগেছে তো? না, ভালো লাগার তো কিছুই নেই। আজ আমি খুব খুব খুশি। আচ্ছা এবার বল না, তুই তখন কি বলতে চাইছিলিস? অতীন উত্তেজনায় অস্থির হয়ে উঠল। ধীর কণ্ঠে অদিতি বলল, তেমন কিছু নয়। আরে সে যাই হোক, তুই বল তো। ঠিক আছে বলছি, তবে তুই আমায় ভুল বুঝবি না তো? না রে বাবা, ভুল কেন বুঝতে যাব? এবার বলে ফেল তো। আমাকে ভালোবাসবি, এটাই বলতে চেয়েছিলাম এতদিন ধরে। কথাটা শোনার পরে অতীন সম্পূর্ণ দিশেহারা। স্থির হয়ে বসে রয়েছে একদম। বুক ভরা কষ্টগুলোকে লুকিয়ে মুখে মিথ্যে এক হাসির সাথে স্পষ্ট উত্তর দিল, না। অদিতি এই উত্তরের জন্য একদমই প্রস্তুত ছিল না। কারণ জিজ্ঞেস করতে অতীন বলল, আর যাই হোক, আমি তোকে ভালোবাসতে পারবো না। ঠিক আছে, ছাড় ছাড় এসব। শোন, আর একটাই কথা বলতে চাই। কি বল? আগামীকাল রাতের ট্রেনেই আমি ব্যাঙ্গালোর ফিরে যাচ্ছি। এটা শোনার পরেও অতীন নিজেকে সামলে রেখে অতি সাধারণের সাথে বলল, হঠাৎ? হ্যাঁ, আসলে বাবার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তাই যাচ্ছি। আর ভাবছি হায়ার স্টাডিটাও ওখান থেকেই করে নেব। ও আচ্ছা তাহলে উঠি আজ, আবার কোনো একদিন দেখা হবে। ভালো থাকিস রে। এবার অতীন আর চুপ থাকতে পারল না। হাঁপাতে হাঁপাতে বলেই ফেলল, আমিও যাব আগামীকাল তোর সাথে স্টেশন অবধি। তোর কোনো অসুবিধা নেই তো? না নেই, এবার আসি। আয়। সারারা দু চোখের পাতা এক করেনি অতীন। কি যেন লিখেই চলেছে। অবশেষে অপেক্ষার অবসান ঘটল। না চাইতেও সময়টা চলেই এলো। গতিশীল সময়ের কাছে আবারও হেরে গেল অতীন। রাত 11টা। স্টেশনের এক বেঞ্চে দুজনেই বসে রয়েছে আর অপেক্ষা করছে ট্রেন আসার। স্টেশনটা প্রায় ফাঁকাই বললে চলে। অতীন এবার ঘুরে বসলো অদিতির দিকে। আমতা আমতা স্বরে বলল, অদিতি, তোর মনে পড়ে আমাদের সেই প্রথম দেখা হওয়া দিনটা? আমি কেমন ক্যাবলার মতোই বসেছিলাম, আর তুই আমার ঠিক পাশে এসে বসেছিলিস। কত কথাই না বলেছিলিস ওই দিন, কিন্তু আমি শুধু শুনেই গিয়েছিলাম, কোনো কথা বলিনি। তুই বেশ রেগেও গিয়েছিলিস, মনে আছে ওই দিনের সব কথাগুলো? আর সেই যে দুজনে একসঙ্গে ভিজে গিয়েছিলাম, তারপর দুজনেই জ্বর বাঁধিয়ে বসলাম, মনে আছে তোর? কথাগুলি বলে একা একাই হাসতে শুরু করে অতীন। একবার থেমে গিয়ে আবারও বলতে লাগলো, দিনগুলো কতই না তাড়াতাড়ি কেটে গেল বল। এতক্ষণে অদিতি উত্তর দিল। এমন সময় তীক্ষ্ণ এক শব্দ সহিত ট্রেনটি স্টেশনে প্রবেশ করলো। দুজনেরই মনোযোগ ভঙ্গ হলো তাতে। ব্যাগপত্র হাতে নিয়ে
অদিতি এবার উঠে দাঁড়িয়েছে। অদিতির সাথে সাথে অতীনও উঠে দাঁড়ালো। এখন শুধু ট্রেনটি থামার অপেক্ষা। অতীন যেন কিছু বলতে গিয়েও থেমে যাচ্ছে বারবার। অদৃশ্য কোনো এক শক্তি ওর গলা চেপে ধরেছে। সেই সকল বাঁধন নিমেষে ছিঁড়ে ফেলে অবশেষে বলেই ফেলল, শোন না, হ্যাঁ বল। বলছি ব্যাগপত্র ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়েছিস তো? হ্যাঁ আর জলের বোতলটা নিয়েছিস তো সঙ্গে? হ্যাঁ রে, নিয়েছি। আচ্ছা, সাবধানে যাবি, বুঝলি তো? ওকে। অদিতির কণ্ঠস্বর আরও মলিন হয়ে আসলো। আর কিছু বলবি না? অদিতির কণ্ঠ থেকে নির্গত হওয়া এই বাক্যের মাঝে ছিল অবাধ এক প্রত্যাশা, যার সরলিকতায় ভেঙে যায় অতীনের ওই দুই চোখের জলের বাঁধ। অবাধ্য জলোচ্ছ্বাস মাধ্যাকর্ষণের টানে গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগলো। কাটা কাটা স্বরে অতীন বলল, না, আর কিছু বলার নেই, ভালো থাকিস। অস্বাভাবিক হৃদস্পন্দন জলে ভেজা স্নাত চোখ দুটির সহিত ব্যাগগুলি হাত থেকে ফেলে এক লাফে অদিতি আছড়ে পড়ল অতীনের বুকের মাঝে। দুহাত দিয়ে অতীনকে শক্ত করে জড়িয়ে ধরল। তবে অতীন স্থির হয়ে দাঁড়িয়ে রইল। অতীনের বুকে মুখ গুজেই ফুঁপিয়ে কেঁদে উঠল অদিতি। মিথ্যে বলছিস তুই। আমি জানি তুইও আমাকে ভালোবাসিস। একবারটা বল না নিজের মুখে, শুধু একবার প্লিজ। নিজেই নিজের ঠোঁটটা কামড়ে ধরল অতীন। মুখটা প্ল্যাটফর্মে সিলিং ফ্যানের দিকে করে ওই দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর এক প্রকার জোর করেই অদিতিকে নিজের থেকে আলাদা করলো অতীন। ছেলে মানুষই করিস না অদিতি, আমি তো আগেও বলেছি তোকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়। কেন নয় বল আমায়। অন্য কাউকে ভালোবাসিস? সে কৈফত আমি তোকে দেব না। অতীনের এমন আঘাত হানা উত্তরে অদিতি মাথা নত করতে বাধ্য হলো। অদিতির ফেলে দেওয়া ব্যাগগুলি হাতে নিতেই অদিতি থমথমে গলায় বলে উঠল, থাক, নিজেরটা আমি নিজেই বুঝে নিতে পারি, আমাকে সাহায্য করতে হবে না। আর তুইও ভালো থাকিস। বলেই অতীনের হাত থেকে ব্যাগগুলি নিয়ে অদিতি ট্রেনে উঠতেই যাবে, এমন সময় অতীন ব্যাকুল স্বরে পেছন থেকে ডেকে উঠল, অদিতি দাঁড়া দাঁড়া, এটা রয়ে যাচ্ছিল। এটা কি? একটা চিঠি তোর জন্য লিখেছিলাম। কিন্তু চিঠি লেখার কি দরকার ছিল? মুখেই তো বলতে পারতিস। মুখে বলতে পারবো না বলেই তো চিঠিটা লিখলাম। হয়তো এটাই আমার শেষ লেখা। অদিতি বেশ অবাক হলো, কিছু বুঝতে না পেরে বলল, মানে কি বলছিস? শেষ লেখা? শেষ লেখা হতে যাবে কেন? অতীন হেসে উত্তর দিল, ও কিছু না, তুই চিঠিটা রাখ, আর এখন পড়বি না, আমি চলে যাওয়ার পরে পড়িস, বুঝলি? ঠিক আছে, বুঝেছি। প্রিয় মানুষগুলির চলে যাওয়া কিংবা ইচ্ছের বিরুদ্ধে তাদের বিদায় জানানো খুব একটা সহজ কাজ নয়। চিৎকার করে বলতে ইচ্ছে হয়, যেও না, প্লিজ যেও না, কিন্তু পরিস্থিতির মায়াজাল আমাদের গলার কাঁটার মতো বিঁধিয়ে বসে। তাই চিঠিটা অদিতির হাতে তুলে দিয়ে ট্রেন ছাড়ার আগেই অতীন ফিরে গিয়েছে। এই হৃদয় বিদারক বিদায় দেখা অতীনের পক্ষে সম্ভব ছিল না। অদিতি ব্যাগপত্রগুলো রেখে এবার নিজের সিটে বসল। ট্রেন ছেড়ে সবে 12 মিনিট হয়েছে। চিঠিটা খুলতে খুলতে ভাবছে, কি এমন কথা যা মুখে বলা গেল না। চিঠিটা দুহাত দিয়ে ধরে এবার মন দিয়ে পড়তে লাগলো। তুই জিজ্ঞাসা করেছিলি না? হ্যাঁ, আমিও যে তোকে বড্ড ভালোবাসি, কিন্তু কি করতাম বল, আমি তো অসুস্থ। ডক্টর বলেছেন
আমার হাতে নাকি প্রায় আর 4 মাস সময় আছে। হ্যাঁ, আমি যে ক্যান্সার আক্রান্ত, তাই তো তোর প্রস্তাবকে অস্বীকার করেছি। শেষ একটাই কথা বলবো, আমিও ভালোবাসি তোকে, খুব খুব ভালোবাসি। তোকে সবাইকে ছেড়ে চলে যেতে হবে ভাবলেই মনটা আনচান করে ওঠে। একদম কাঁদবি না, তোর ওই চোখের জল যে আমার সবচেয়ে বড় ব্যর্থতা। এবার চোখ দুটো মুছে ফেল দেখি, আর মনে রাখবি আমি সর্বত্রই তোকে আলিঙ্গন করে রাখবো। তুই 2 চোখ বন্ধ করে অনুভব করলেই আমার অস্তিত্বের প্রমাণ পাবি। তাই কখনো নিজেকে একা মনে করবি না, নিজেকে থামিয়ে রাখবি না, এগিয়ে যাবি কিন্তু। আর কথা দে, অনেক অনেক ভালো থাকবি তুই। হয়তো দেখা হওয়াটা আর সম্ভব নয় আমাদের। ইতি, তোর অতীন।